জুবায়ের হোসেন নামে একজন জানতে চেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার, আশা করি ভালো আছেন। স্যার, আমরা জানি যে ইসলামী আন্দোলন করা ফরজ, কিন্তু বর্তমান বিশ্বে বা আমাদের দেশে অনেকগুলো ইসলামিক দল আছে। কোনো দলের সাথে আমাদের সম্পৃক্ত হওয়া, কোন দলের সাথে আমাদের সম্পৃক্ত হওয়া উচিত সেটা বাছাই করব কিভাবে? অথবা কোনো সামাজিক আন্দোলনের সাথে যুক্ত থাকলেই কি এর দায়িত্ব পালন হবে? যেমন ধরুন আসুন্না ফাউন্ডেশন বা আপনার সিএসসিএস অথবা এরকম সংগঠনগুলো। এই ধরনের আন্দোলনের সাথে যুক্ত থাকলে কি আর কোনো রাজনৈতিক ইসলামী আন্দোলনের সাথে যুক্ত থাকাটা জরুরি? অথবা এই সামাজিক আন্দোলনগুলোকে ইসলামী সরকার প্রতিষ্ঠার আন্দোলনের সাথে প্রকাশ্যে বা গোপনে যুক্ত থাকা জরুরি? খিলাফত প্রতিষ্ঠারই বা কী পদ্ধতি? বর্তমান দেশে দেশে যে ইসলামী আন্দোলনগুলো রয়েছে, যারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ইসলামী সরকার গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছে, এতে কি আদৌ খেলাফত প্রতিষ্ঠা হবে? খেলাফত প্রতিষ্ঠার জন্য এই পদ্ধতি কি যথাযোগ্য? আমি মনে করি খেলাফত হচ্ছে সারা বিশ্বব্যাপী একজন নেতা থাকবে, যার আনুগত্যে বিশ্বের সকল মুসলমান মেনে চলবে। মানে বিশ্বজুড়ে মুসলমানদের একক নেতৃত্বের অধীনে সকল ধরনের কার্যক্রম পরিচালিত হবে। বর্তমান বিশ্বে যা প্রতিষ্ঠিত নেই, প্রতিষ্ঠার জন্য কেউ চেষ্টা করছে বলেও মনে হয় না। এই অবস্থায় আমাদের করণীয় কি? স্যার, আপনার কাছে জুবায়ের নামক এই লোকের প্রশ্ন এইটা। তো প্রশ্ন তো অনেক বড়। এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, মাইক্রোফোনটা দাও। ওকে, সমস্যা নাই, আমি জোরে বলতেছি একটু। প্রশ্নের সাথে কিন্তু একটা অ্যানসারও আছে। অ্যানসার না হলে মাইক্রোফোনটা দাও, পরে শোনা যাবে। বলছি জুবায়ের ভাই না প্রশ্নটা করছেন? আমি সৌরভ, বিহাইন্ড দ্য ক্যাম্প। জুবায়ের ভাইয়ের প্রশ্নের সাথে কিন্তু একটা অভিমত আছে, এটা কাইন্ড অফ অ্যানসার, মানে লোডেড কোশ্চেন। হ্যাঁ বলো, সেটা বলা যায়। হ্যাঁ, সেটা কোশ্চেন বলা যায়। আমি এটা একটু আপনারা যদি আলোচনা করুন, আমি স্মরণ করে দিলাম। আমার কিছু বলার হলে তখন আমি বলবো। তুমি ওই লোডেড অংশটা তো কি, এটা তো এখন আমাদের আগ্রহ সৃষ্টি হলো। ওই যে আমি মনে করি একটু ফয়সাল রিড আউট করতেছিল যে আমি মনে করি যে আসলে একক নেতৃত্বের আন্ডারে সারা দুনিয়া, একক নেতৃত্বের আন্ডারেই সারা দুনিয়া আসতে হবে আর কি। যেমন আমি যদি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি, সেটা হচ্ছে আমি মনে করি খিলাফত হচ্ছে সারা বিশ্বব্যাপী একজন নেতা থাকবে, যার আনুগত্য বিশ্বের সকল মুসলমান মেনে চলবে। মানে বিশ্বজুড়ে মুসলমানদের একক নেতৃত্বের অধীনে সকল ধরনের কার্যক্রম পরিচালিত হবে। বর্তমান বিশ্বে যা প্রতিষ্ঠিত নেই, প্রতিষ্ঠার জন্য খেলাফতের আসাদের সময় যেরকম ছিল, হ্যাঁ ওরকমই মিন করতেছে। বর্তমান বিশ্বে যা প্রতিষ্ঠিত নেই, প্রতিষ্ঠার জন্য কেউ চেষ্টা করছে বলেও মনে হয় না। এই অবস্থা আমাদের করণীয় কি? এখন দেখেন, উনি কিন্তু একটু আগে প্রশ্ন করছে যে আমরা জানি যে ইসলাম আন্দোলন করা ফরজ, কিন্তু বর্তমান বিশ্বে আমাদের অনেকগুলো দেশ মানে গণতান্ত্রিক রাজনীতি করতেছে এবং অনেকগুলো দল আছে, আমরা কীভাবে বাছাই করবো? এটা একটা প্রশ্ন। অথবা কোনো সামাজিক আন্দোলন, যেমন উনি বলছে আসুন্না ফাউন্ডেশন বা সিএসএস, এগুলোর সাথে যুক্ত থাকলে তাহলে আর পলিটিক্যাল কোনো কিছুর সাথে এঙ্গেজ হইতে হবে কিনা? এই প্রশ্ন উত্তর হচ্ছে ওনার ওই কথায়। উনি তো চাচ্ছে যে না, আসলে হওয়া উচিত, খেলাফতের আন্ডারে নিয়ে আসার জন্য একটা প্রচেষ্টা থাকা উচিত। কারণ আসুন্না ফাউন্ডেশন বা সিএসএস এর সাথে থেকে তো আপনার পলিটিক্যাল পারপাস সার্ভ হবে না। আর পলিটিক্যাল পারপাস যদি সার্ভ না হয়, আপনি পাওয়ার অর্জন করবেন না, আপনার কোনো অ্যাডমিনিস্ট্রেশন হবে না, আপনার কোনো খেলাফতও হবে না। হ্যাঁ, আপনি যদি খেলাফত চাচ্ছেন, তার মানে হচ্ছে যে আপনাকে অবশ্যই পলিটিক্যালি এঙ্গেজ হতে হবে। আপনার প্রশ্নের একটা কিন্তু অ্যান্সার এখানে চলে আসতেছে আর কি। হ্যাঁ, আর তাহলে আমরা এখানে আলাপ করতে পারি যে আসলে খেলাফত সিস্টেম কেমন হতে পারে, বা আপনি কি মনে করেন? আমরা আলাপ করতে পারি যে ইসলামী আন্দোলনগুলো থেকে আমরা কিভাবে বাছাই করব। হ্যাঁ, ইসলামী আন্দোলন বলতে কি বোঝায়, আমাদের ওয়ে অফ এঙ্গেজমেন্ট কি হইতে পারে, এটাই আর কি। এর আগে আমি আসলে করতে চাচ্ছি যে এখানে ইসলামী আন্দোলন, আমরা জানি যে ইসলামী আন্দোলন করা ফরজ, এই যে কথাটা বলা হচ্ছে, এটা কি ফর গ্রান্টেড আমরা মনে করি? আসলে জিনিসটা কি? অধ্যাপক গোলাম আজম সাহেবের একটা বই আছে একামতের দিন, সেখানে উনি খুব সহজ করে বলেছেন যে ভাষা আমরা কথা বলতাম, কিন্তু রাষ্ট্রভাষা হিসেবে সেটা স্বীকৃত ছিল না। এটার জন্য আমরা আন্দোলন করেছি, এটা হচ্ছে ভাষা আন্দোলন। তাহলে ইসলাম আমরা চর্চা করি, কিন্তু সেই ইসলামটা সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত নয়। এটা প্রতিষ্ঠা করার জন্য যে কাজকর্ম, এটা হলো ইসলামী আন্দোলন। খুব সহজভাবে বলা, সহজ কথা। এবং তিনি সেখানে বলেছেন যে একা একা আপনি যেহেতু পারবেন না, আপনার কাজ হচ্ছে যে একটা প্ল্যাটফর্মের মধ্যে যুক্ত হওয়া। এই জন্য উপযুক্ত যে প্ল্যাটফর্ম, সেইটা যদি আপনি পান, সে জয়েন করবেন। এর বাইরে যদি থাকেন, তাহলে আপনি ইমানের বাইরে থাকলেন, কুফর নিফাকের মধ্যে থাকলেন। আর যদি সেরকম আল জামাত, মানে রাসূলের সময়ে, খেলাফতের রাশেদার সময় যেরকম ছিল, সেটা যদি না থাকে, তাহলে যেসব জামাত বা সংগঠন আছে, এর মধ্যে যেইটা আপনার কাছে বেটার মনে হবে, আপনি সেটার মধ্যে
জয়েন করবেন। জয়েন করে আপনি সেটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন যাতে করে আপনার দায়িত্ব পালন হয়। ইন আইদার সিচুয়েশন আপনি একা থাকতে পারবেন না। এই ইন্টারপ্রিটেশনটা আমার কাছে খুবই যুক্তিযুক্ত, চমৎকার বলে মনে হয়েছে। তাহলে কোনটার মধ্যে আপনি জয়েন করবেন যেটা আপনার কাছে মানে বেটার বলে মনে হবে। এখন ইসলামিক দল বলে এখানে বলা হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি একটা ইসলামিক দলের মধ্যে যাইতে হবে। তা এখন এখানে আমাদের এখানে একটা প্রবলেম হয়ে গেছে, আমরা যখন ইসলাম বলি তখন আমরা একটা ধর্মকে বোঝাই এবং যেটা তার রিচুয়াল, স্পিরিচুয়াল, রিলিজিয়াস আসপেক্টগুলো নিয়ে ইনভলভ থাকে। যেই মূল কাজের জন্য আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করার জন্য এই খেলাফত ব্যবস্থা মানুষের তৈরি, ওই যে ফেরেশতাদের সাথে আল্লাহর যে কথোপকথন, এই দুনিয়া পরিচালনা, এই ব্যাপারটা এটাকে একটা সেকুলার সেটআপের মধ্যে আমরা চলে আসছি। ধর্মের লোকেরা মনে করে এগুলো আমাদের ধর্মীয় দায়িত্ব, আমরা এগুলোতেই থাকবো এবং ওরা ডেভেলপমেন্ট, ইকোনমি, পলিটিক্স, পাওয়ার যা যা আছে এগুলো অন্যদের কাজ, এগুলো দুনিয়াবি কাজ। এই সেটআপের আলোকে আমরা যদি ইসলামের মূল বিষয়টা বুঝতে চাই তাহলে একটা সমস্যা আর কি। হ্যাঁ, তাহলে সেজন্য একটা ইসলামী প্রতিষ্ঠানের মধ্যে কেমিস্ট্রি পড়ানো হবে কিনা, আমরা বলি যে না, কেন, সেখানে ম্যাথমেটিক্স বা কেমিস্ট্রি থাকবে, সেখানে কোরআন, হাদিস, ফিকহ এগুলো থাকবে, কিন্তু কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো তো ইসলামের বাইরে না। এবং এগুলো না জানলেও তো আপনার এটা মানে শরীয়ত দৃষ্টিতে যদি দেখেন বা আমাদের প্রাচীনকালে আমাদের যা ছিল স্বর্ণযুগে সেটা ছিল না। তো ইসলামিক দল, ইসলামী আন্দোলন, ইসলামের যে আন্ডারস্ট্যান্ডিং, এখানে কিছু প্রবলেম আছে, এটা আমি প্রথমে বলছি। তারপর হচ্ছে বর্তমান সময়ে আপনি যদি মনে করেন যে ইসলাম প্রতিষ্ঠার একটা দল, তাহলে ইসলামের কি প্রতিষ্ঠা করবেন? আপনি কি ইসলামের ইকোনমিক্স প্রতিষ্ঠা করবেন না? আপনি কি ইসলামের পলিটিক্স প্রতিষ্ঠা করবেন না? হ্যাঁ, আপনি ইসলাম প্রতিষ্ঠা বলতে যেটা বোঝান সেটার মধ্যে যদি ইসলামিক পলিটিক্স থাকে, ইসলামিক স্টেট থাকে, ইসলামিক অ্যাডমিনিস্ট্রেশন থাকে এবং এটা গ্লোবালি থাকে, তাহলে তো আপনাকে অবশ্যই জিহাদ ফিসাবিলিল্লাহর কথা বলতে হবে। মিনিং জিহাদ ফিসাবিলিল্লাহ মানে মিনিং কিতাল ফিসাবিলিল্লাহ, এটা আপনার মধ্যে থাকতে হবে। আপনার ইকোনমিক প্রোগ্রাম থাকতে হবে, আপনার কালচারাল, সোশ্যাল, মানুষের জীবনে যা দরকার, ইসলাম যে কথাগুলো বলেছে এই সবগুলো আপনার দলের মধ্যে থাকতে হবে। এখন প্র্যাকটিক্যালি সেই দলকে আপনার আছে, সেই দল আপনার নাই। মানে সেই হিসেবে যদি ধরি, ইসলামী আন্দোলনের কথা যারা বলেছে, নেমলি জামাত ইসলামী বা তাদের যে আরব বিশ্ব সংগঠন ইখওয়ান, ইখওয়ান এই যে হামাস, তাদের একটা মানে মিলিটারি অর্গানাইজেশন এরকম আছে, অ্যাটলিস্ট জামাতের তো সেটা নাই, গোপনেও নাই। তাহলে অ্যাটলিস্ট জামাত ইসলামী বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে অথবা পাকিস্তানে তারা কিন্তু সেই অর্থে কিন্তু ইসলামী দল না। বাংলাদেশে পলিটিক্যালি এঙ্গেজড, মানে গণতান্ত্রিক রাজনীতির সাথে সরাসরি যুক্ত, নিবন্ধিত, অনিবন্ধিত যত ধরনের ইসলামী রাজনৈতিক দলই বর্তমান আছে, বড় ছোট যেটাই হোক, কারোরই তো নাই, অ্যাটলিস্ট আমরা তো জানি না। না, এখানে আরেকটা সিরিয়াস কোশ্চেন, এখানে হলো যে গণতান্ত্রিকভাবে জড়িত, তারা ইসলামী নিজাম কায়েম করতে চায়, গণতান্ত্রিকভাবে ইসলামী নিজাম কায়েম হবে কিনা ইটসেলফ ইট হ্যাজ একটা বিগ কোয়েশ্চেন। তো আমাদের এই ছোট্ট আনসারের মধ্যে আমরা সেগুলোকে আনতে চাচ্ছি না। আমরা যেগুলো নিয়ে কনসার্ন, এটা আমরা দর্শক পাঠকদেরকে জাস্ট শুধুমাত্র বলতে চাই, এগুলো নিয়ে আমাদের সিরিয়াস স্পেসিফিক কথা আছে, কিন্তু সেই কথাগুলো আমরা কিন্তু এই মুহূর্তে এখানের মধ্যে নিয়ে আসবো না। এখন এই বর্তমান সময়ের যে ইসলামী আন্দোলন, আমি এটা নিয়ে আগে ব্যাখ্যা করেছি, সেটা হচ্ছে যে ইসলামী যে কোনো আন্দোলন সেটা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন হইতে হবে। ইসলামের কোনো একটা সেকশন নিয়ে আপনি যদি কাজ করেন এবং সেটা প্রতিষ্ঠা করতে চান, তাহলে গোলাম আজম সাহেব যেটা বলেছেন, যেটা খেদমতে দিন হবে, দিনের কিছু অংশ আপনি খেদমত করতে চান, এটা ইসলাম না। কিন্তু গোলাম আজম সাহেব যেই এটা দিয়েছেন, ফর্মুলা দিয়েছেন, সেই ফর্মুলা সে কিন্তু জামাত ইসলামী কিন্তু ইসলামী আন্দোলন হিসেবে ফিট করে না। এটা ওটা খেদমতে দিন, তারা বলতে চায় যে তারা অনেকগুলো সেক্টরে হয়তো কাজ করে, বাট আলটিমেটলি তো খেদমতে দিন, কিন্তু অনেকগুলো সেক্টরকে তারা স্পেয়ার করে, মানে সব মিলে তো একটা খেদমতে দিন। মিলিটারি সিকিউরিটি, ইকোনমিক সিস্টেম, ইন্টারন্যাশনাল পলিটিক্স, অনেকগুলো বিষয়কে তারা কিন্তু মানে স্পেয়ার করে, এগুলোকে তাদের ইয়ার মধ্যে রাখে না, কিন্তু সেগুলো ইসলামের দিক থেকে দেখলে দরকার। সেজন্য আমার কথা হচ্ছে যে আপনি যখন ইসলামী আন্দোলন বলবেন, মিনিং ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন, সেটার মধ্যে সব কিছু থাকতে হবে। এখন সব কিছু থাকাটা তো কাম টু দিস পয়েন্ট প্র্যাকটিক্যালি সম্ভব না। আমি ইসলামের সকল ফরজকে মানি, আমি একটা গরিব মানুষ,
ইনফ্যাক্ট আমি প্রথম শ্রেণীর সরকারি চাকরি করলো কোনো মাস শেষে যেহেতু আমার হাতে 5,000 টাকা থাকে না, সেই হিসেবে আমি কিন্তু আমার উপরে জাকাতও ফরজ হয় নাই এবং হজও ফরজ হয় নাই। তো এই জাকাত হজ ফরজ হয়েছে আমার এই যে একজন শ্রদ্ধেয় সহকর্মী এখানে মধ্যে জয়েন করেছেন, ইব্রাহিম হোসেন, ওনাদের উপরে। হ্যাঁ, আমার উপরে ফরজ হয়নি টেকনিক্যালি। ওনাদের উপর যে ফরজ, এটা তো আপনি ইমানে বিশ্বাস করেন। তো এখন আমি এটা বিশ্বাস করি, একজন গরিব মানুষও কিন্তু হজের ফরজিয়তকে মানে। জিহাদ করতে অক্ষম, মাজুর, সেই ব্যক্তি কিন্তু জিহাদের ফরজিয়তকে মানতে হবে। টেকনিক্যালি মানা না, অন্তর থেকে মানা। এবং অন্তর থেকে যে আপনি মানছেন, এটা প্রমাণ হলো ইন সাম সিচুয়েশন আপনি এনগেজ হবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কোনো অন্যায় দেখলে সেটা হাতে বাধা দাও, আর যদি না পারো মুখে এটা প্রতিবাদ করো, না পারো অন্তর থেকে ঘৃণা করো। তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে ইসলামের টোটালিটি এটা আপনার একিনের মধ্যে আসতে হবে। এবং ইসলাম যে সলিউশনটা দিছে, এটাই হচ্ছে যে দ্য অনলি সলিউশন, লজিক্যাল অ্যান্ড ফ্রুটফুল অ্যান্ড সাস্টেনেবল। এটা আপনার অন্তরের ভিতর থেকে আসতে হবে, তাহলে আপনি একজন মুসলিম। প্র্যাকটিক্যালি এনগেজ হওয়ার ক্ষেত্রে আপনি আপনার পেশা, আপনার বয়স, আপনার সুযোগ সুবিধা এবং সময় এবং আশেপাশের পরিস্থিতি, সমাজের প্রয়োজন, এই কিছু মিলাইয়া আপনি আপনার কর্মক্ষেত্র ঠিক করবেন। ওকে, তাহলে আমি আমার কর্মক্ষেত্র ঠিক করছি যে ইন্টেলেকচুয়াল ফিল্ড। হ্যাঁ, কেউ তার কর্মক্ষেত্র ঠিক করতে পারে যে ট্রেড অ্যান্ড বিজনেস, কেউ তার কর্মক্ষেত্র ঠিক করতে পারে যে মিলিটারি সিকিউরিটি, কেউ কারো কর্মক্ষেত্র ঠিক করতে পারে যে ইন সাম কালচারাল ম্যাটার্স অ্যান্ড অ্যাফেয়ার্স, কেউ কারো কর্মক্ষেত্র ঠিক করতে পারে যে সোশ্যাল এইড প্রোগ্রামস। কিন্তু আপনি যেটাই করেন না কেন, বাদবাকি কাজের প্রতি আপনার ঐকান্তিক সমর্থন থাকবে এবং অকেশনালি ইন কেস অফ নেসেসিটি অ্যান্ড পসিবিলিটি আপনি সেখানের মধ্যে এনগেজ হবেন। এতেই বোঝা যাবে যে আপনার দিনের সামগ্রিকতা আসছে। লাস্টে যেটা বলা হচ্ছে যে খিলাফত প্রতিষ্ঠার পদ্ধতি। এখন আমরা এটার একটা উদাহরণ, আমরা তো ট্রেডিশনাল ইসলামিক মুভমেন্ট থেকে উঠে আসছি। ছাত্র জীবনে আমি ইসলামী ছাত্র শিবির এর সাথে সম্পৃক্ত ছিলাম, বা কর্মজীবনের একাংশে জামাত ইসলামের সাথে। তো আপনি যেখানেই থাকেন না কেন, আপনার আশেপাশে যা কিছু আছে তার মধ্যে থেকে অনেক কিছুকে আপনি সমর্থনযোগ্য হিসেবে পাবেন। সুতরাং আমাদের কাজ হচ্ছে, আল্লাহ তাআলা যেটা বলছেন যে তোমরা ভালো এবং পুণ্যের কাজে পরস্পরকে সহযোগিতা করো, মন্দ এবং গুনার কাজে পরস্পরকে সহযোগিতা করবে না। তো আমাদের এই সাংগঠনিক ব্যবস্থাপনায় আমি অনেক বেশি উপকৃত হয়েছি। তার মধ্যে কিছু কিছু বিষয়ে অবশ্যই আমার প্রশ্ন তৈরি হয়েছে এবং সেগুলোর উত্তর না পাওয়ার কারণে আমি আমার পথ বেছে নিয়েছি। কিন্তু আমি মনে করি প্রসঙ্গক্রমে যে ওভারঅল আমি মাচ মোর বেনিফিটেড ফ্রম দ্যাট। আপনি যেখানে থাকেন, আপনি চাইলে সেই সিস্টেমটার সবচেয়ে বেশি বেনিফিটটা আপনি নিতে পারেন, এবং সচেতন যদি আপনি থাকেন, সিরিয়াস থাকেন, তাহলে ওইটার যেগুলো ডিমেরিট এবং নেগেটিভ অ্যাসপেক্ট আছে সেগুলো থেকে আপনি নিজেকে যথাসম্ভব বাঁচাতে পারেন। ডাক্তার সৈয়দ আব্দুল ওহাব তাহের ভাই এই কথাটা বলছিল। চিটাং শহরের মুরাদপুরের ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের দোতলাতে একটা মানে প্রোগ্রামের মধ্যে বলছিল, আমি তখন কর্মী ছিলাম, ইট ইজ ইন 1986 আই সাপোজ, যে জাহাজটা ডুবে গেছে। ওকে, এখন যাত্রীরা যে যেদিকে পারছে সেদিকে সাঁতরাচ্ছে, যেটা পারছে সেটা নিয়ে সে আত্মরক্ষা করে বাঁচার চেষ্টা করতেছে। তাহলে খেলাফত ব্যবস্থার একেবারে আনুষ্ঠানিক বিলুপ্তি হওয়ার পরে এই বিংশ শতাব্দীর শুরুর দিকে এখন অবস্থা হচ্ছে ডুবন্ত অবস্থা। এই ডুবন্ত অবস্থাতে যে কীভাবে আমরা শক্তিশালী পজিশনে পৌঁছবো, তো সেটার জন্য কাজ হচ্ছে যে আমি মনে করি যেই যার জায়গাতে আছেন সেই জায়গা থেকে দিনের বিষয়গুলোকে সঠিকভাবে ধরে নেওয়া, এবং এইটা মানে দিনের মধ্যে আছে কি না, এবং যদি থাকে এটাই আমার কর্মপন্থা। এই ধরনের আমাদের যদি মানসিক অবস্থা হয় এবং আমাদের এনগেজমেন্ট যদি সিরিয়াসলি হয়, এই ছোট ছোট আমাদের উদ্যোগগুলো একসময় একটা সিনার্জি তৈরি করবে, এবং এটা আমাদেরকে লোকালি, রিজিওনালি অ্যান্ড আলটিমেটলি আই হোপ গ্লোবালি আমাদেরকে একটা পজিশনের মধ্যে আসবে। তবে বর্তমানে আমরা এতটাই ছিন্নভিন্ন অবস্থার মধ্যে আছি যে এখন এই পথে গেলে এটা হবে, এভাবে করে প্র্যাকটিক্যালি কোনো পথ দেখানো সম্ভব নয়। কিন্তু ওই ঐকান্তিকতা এবং সিনসিয়ারিটি যদি থাকে, হোপফুলি নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের জন্য
একটা পথ বের করবেন আর কি। এই ধরনের একটা দিনের সামগ্রিক চিন্তা থেকে আমি যদি আমার পটেনশিয়ালিটির বেস্ট ফর্ম অফ অ্যাকচুয়ালাইজেশনের জন্য যদি আসুন্নার সাথে কানেক্টেড হইতে পারি, সিএসএসের সাথে হইতে পারি, তবে আমাদের এই যে ভাই আমাদের প্রফেসর ইব্রাহিম হোসেন উনি খুব চমৎকার করে এটা বলতেন যে সবগুলোই কাজ। মসজিদে যাওয়া এটাও একটা কাজ, আপনি সিএসসিএসের সাথে ইন্টেলেকচুয়ালি এনগেজ হলেন এটাও একটা কাজ, আপনি আসুন্নার সাথে একটা সোশ্যাল এইড প্রোগ্রামে এনগেজ হলেন এটাও একটা কাজ, সবগুলোই কাজ। এই কাজগুলো আপনি যেটা পারেন সেটা করেন, তবে বলবো যে বি রেসপেক্টফুল অ্যান্ড অ্যাকোমোডেটিভ টু অল আদার্স যারা কাজ করছে আর কি। আমার আপনার শেষের দিকে কথাগুলো নিয়ে প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কি ধরেন আমি ধরেন একসাথে আমরা এক নেতৃত্বের আন্ডারে আসতে পারলে কতটুকু ভালো হবে না হবে এটা খুবই হাইপোথেটিক্যাল। সেই আলোচনা যদি আমি না, ভালো তো অবশ্যই নিশ্চিত, হাইপোথেটিক্যাল মানে হাউ টু ডু ইট ইন আওয়ার ইমিডিয়েট ফিউচার। হ্যাঁ, এখন ধরেন আমি ধরে নিচ্ছি যে ভালো হবে আর কি তর্কের সাপেক্ষে, এখন এটা আসলে হাইপোথেটিক্যালি ব্যাখ্যা করা আমার কিছু কঠিন মনে হচ্ছে। এখন দেখেন মুসলমানদের কাছে যখন মুসলিম বিশ্ব সম্প্রসারিত হচ্ছে এবং মুসলমানদের হাতেই ক্ষমতা এবং তারা একটা রাইট ট্র্যাকে আছে, ফর্মে আছে, ফ্লোতে আছে, তখনও তো মুসলমানরা পারে না এক থাকতে মানে এক নেতৃত্বের আন্ডারে থাকতে পারে নাই। তাহলে এখন এই সহস্র ছিন্ন ভিন্নতার পরে আপনি কীভাবে এটা প্র্যাকটিক্যালি বা সিনসিয়ারিটি থাকলে আপনি কীভাবে আশা করবেন? না এটা আমাকে এই প্রশ্নটা করেছিল রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর মাইনুদ্দিন ভাই। হ্যাঁ, এখন রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ের প্রফেসর মাইনুদ্দিন ভাই আর আমি ছাত্র জীবনে একই সাথে ইসলামী আন্দোলন করতাম। উনি অবশ্যই আইডেন্টিটিটা প্রকাশ্যে বলাতে মাইন্ড করবেন কিনা আমি ঠিক জানি না, তবে আমি আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে যে কোনো কিছু গোপন না করা, যেটা ফ্যাক্ট সেটাকে করা। এবং জামাত ইসলামের প্রতি আমার অভিযোগগুলোরও একটাই বিষয়, অন্যতম হলো যে তাদের হাইড অ্যান্ড সিক ইন সাম ম্যাটার্স। 71-এ তারা কী করছে, তাদের কয়জন লোক ছিল কথার কথা, বা আরও বিভিন্ন বিষয় আর কি। হ্যাঁ, এই যে ইলেকট্রাল সিস্টেম, তারা বলে যে সবচেয়ে গণতান্ত্রিক, কে কত ভোট পাইছে সেটাই প্রকাশ করা হয় না, আমরা কীভাবে বুঝবো যে এটা হয়েছে? এটা প্র্যাকটিক্যালি এটার মধ্যে নানা ধরনের গোলমাল ইত্যাদি হয়েছে। তো আমাকে ইভেন আমার এটাও মনে আছে, উনি ভুলে গেছে মাইনুদ্দিন ভাই, আমার এটাও মনে আছে যে আমাদের মেডিকেল সেন্টারে ওখানে আমরা কোনো একটা কাজে গেছিলাম, উনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসলে আমার সাথে দেখা করে, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। যে এই খেলাফত ব্যবস্থা যেটা আমরা বলছি, ছাত্র জীবনে তো আমরা এক ধরনের আবেগে চলছি, কোনো প্রশ্ন ছিল না, শুধু কাজ করো, এই বিপ্লব কায়েম করে ফেলতে হবে। কিন্তু পরবর্তীতে আমাদের মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়। তো মজিবর মঞ্জু এখন যে এবি পার্টি করে আমাকে বলেছে, মোজানুল ভাই কোরআন হাদিস পড়তে দেখা যায় যে সাহাবিদের, বিশেষ করে সিরাত পড়লে সাহাবিদের সম্পর্কে আমরা যেভাবে মনে করতাম এখন তো দেখি যে তাদের মধ্যে অনেক গণ্ডগোল, হ্যাঁ, ইত্যাদি আর অনেক বিষয়। আমরা যেহেতু ছাত্র জীবনে আমি অনেক পড়াশোনা করতাম আলহামদুলিল্লাহ, তো মাইনুদ্দিন ভাই আমাকে বললো যে এই ব্যবস্থাটা 30 বছর টিকছে, এরপরে টিকে নেই। 30 বছরের ভিতরে সংগ্রাম হয়েছে, তো 30 বছরের মধ্যে কীরকম 4 খলিফার মধ্যে 3 জনে নিহত হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, তো এই আমরা যেটা কায়েম করতে চাচ্ছি এটা তো বেস্ট পিপল ইন দেয়ার বেস্ট টাইম করতে পারে নাই। আই অ্যান্সার টু হিম, টু মাই beloved মাইনুদ্দিন ভাই, প্রফেসর ডক্টর মাইনুদ্দিন, মোহাম্মদ মাইনুদ্দিন, তো যে এইটা হচ্ছে আমাদের কাছে স্ট্যান্ডার্ড। এই অর্থে কিন্তু ইসলামিক নিজাম একটা ইউটোপিয়া, এই অর্থে। কিন্তু এটা ওই প্লেটোর আদর্শ রাষ্ট্রের মতো একটা ইউটোপিয়া নয়, এই অর্থে যে আদর্শ রাষ্ট্র দুনিয়াতে কখনো বাস্তবায়ন হয় নাই এবং হওয়ার মতোও না। কিন্তু ইসলাম যে আদর্শ রাষ্ট্র সমাজের কথা বলে, এটা সমাজের মধ্যে অল্প সময়ের জন্য হলেও পূর্ণভাবে বাস্তবায়ন ছিল এবং কিছু ত্রুটি সত্ত্বেও সেটা কত শত বছর, আমার মনে হয় রাসূলের সময় থেকে শুরু করলে প্রায় 1300 বছর, 1924 পর্যন্ত, বা 1200-1300 বছর মানে এটা দুনিয়ার মধ্যে কিন্তু বেঁচে ছিল। এবং তুমি যদি সিভিলাইজেশনাল হিস্ট্রি, ভাই আমরা যদি সিভিলাইজেশনাল হিস্ট্রি দেখি, ইসলামিক সিভিলাইজেশনের মতো এরকম দীর্ঘস্থায়ী এবং গ্লোবালি প্রভাবশালী, এবং যেটা এখন আবার এটা সেকেন্ড চান্স হিসেবে চলে, একটা সিভিলাইজেশন হয়েছে সেটা চলে গেছে গন ফর এভার, এটার কখনো আসে নাই, আবার এটা পরবর্তী কোনো সিভিলাইজেশনের জন্য আবার এটা থ্রেট হিসেবে, রিভাইভাল হিসেবে সেটা কখনো আসে নাই।
তো সেটা আসছে সেই হিসেবে সেটা কিন্তু আমরা ইউটোপিয়া বলতে পারবো, বাট ইটস অ্যান ইউটোপিয়া। আমাদের সেই স্ট্যান্ডার্ডে কাজ করতে হবে আর কি। হ্যাঁ, তো হোয়াট উই হ্যাভ টু লার্ন টু ডু উই লার্ন বাই ডুইং, অ্যারিস্টটলের নামে যে কথাটা। তো সেই জন্য আসলে পথ আমাদেরকে বলে দিবে পথ আসলে কোন দিকে যাবে। তা আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং আমাদের ঐকান্তিকতা ঠিক থাকার সাপেক্ষে আমি মনে করি যে আমাদের পক্ষে একটা ওয়ে আউট বের করা সম্ভব। প্রফেসর ইব্রাহিম, আপনি কি কিছু অ্যাড করতে চান? হয়তো বুঝতে পারছেন আমরা যেটা নিয়ে কথা বলছি। হ্যাঁ, ওকে। প্রশ্নকর্তা জনাব জুবাইর হোসেন, আপনার এই বিস্তারিত বিষয়ে আমি অবশ্য এককভাবে বললে আর একটু সংক্ষেপে বলতে পারতাম, তারপর আমরা আলাপ আলোচনার মাধ্যমে সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ইফ ইউ হ্যাভ মোর কোয়েশ্চেন্স অ্যান্ড মোর ইন্টারেস্ট অ্যান্ড ইউ নো additional things to say, please contact with us. We shall be discussing all these things. We enjoy all this discussion always. Thank you very much. Assalamu alaikum.